আসসালামু আলাইকুম। মানে এটার ভিডিও মূলত আহ, একটা পার্টে আনতে মানে আনতে চাইছিলাম, বাট মানে ওই লেকচারটা শুট করার সময় মনে করে যে একটু সমস্যার কারণে আর একটু সমস্যার কারণে আর করা হয় নাই। যাই হোক, আমরা মানে গত লেকচার হয়তো আমরা সিপিআরটা মনে পড়ছি, অর্থাৎ সিপিআর মোটামুটি আর কি জানছি, মানে নর্মালি আর কি সিপিআর কিভাবে দিচ্ছে এই জিনিসগুলো আমরা দেখছি। ঠিক আছে, এই জায়গায় আমি মনে করি যে হার্ট ব্লক আর কার্ডিয়াক অ্যারেস্টের মধ্যে একটু ডিফারেন্স আছে। তো এই জিনিসটা আমি মানে কি অ্যাড করে দিয়েছি, তোমরা জাস্ট একবার দেখে নিবা। ঠিক আছে, দেন মানে আমার মূল টার্গেট অর্থাৎ অ্যানাফাইলেক্সিসটা তো আমি দেখাইছি। দেন আমার মূল টার্গেট হলো তোমার বিটেল আজমা গেছে, দেন কার্ডিয়াক অ্যারেস্ট আমার ঢোকার মানে মূল উদ্দেশ্য হলো কার্ডিয়াক অ্যারেস্ট, অর্থাৎ কার্ডিয়াক অ্যারেস্টে আমরা এপিনেফ্রিন বা অ্যাড্রিনালিন ড্রাগটা ইউজ করতেছি। ঠিক আছে, তো দেখো, তো কার্ডিয়াক অ্যারেস্টে মানে যেটা আমি বারবার বলতেছি সেটা হলো তোমার এই কনসেন্ট্রেশন, অর্থাৎ 1:, মানে এই জায়গায় আমরা আইভি তে এইখানে আমরা এটা ইউজ করতাম আইএম, অর্থাৎ 0.5 ml 1:1000, যেটা ছিল হলো তোমার ইন্টারমাসকুলার। এই জন্য আমরা আছে 1:1000। আমি বারবার বলতেছি যে এই কনসেন্ট্রেশনটা হলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু কখনো ভুল না হয়, কারণ এই কনসেন্ট্রেশন এদিক সেদিক হইলেই তোমার অ্যাকশনই চেঞ্জ হয়ে যায় পুরো। ঠিক আছে, তো এই কনসেন্ট্রেশনটা খুব ইম্পর্টেন্ট। তো ইন্ট্রামাসকুলারে আমরা যখন দিছিলাম 1:, মানে 1:, তোমার অ্যানাফাইল্যাক্সিস এর ক্ষেত্রে 1:1000 কনসেন্ট্রেশন, অর্থাৎ 1000 সলিউশনে তোমার 1 মিলিগ্রাম তোমার আর কি ডোজ বুঝাচ্ছে, এরকম বুঝাইতেছে। তো এটা আমরা 1:1000 ইউজ করছিলাম। ঠিক আছে, এখন কার্ডিয়াক অ্যারেস্ট আবার এই ক্ষেত্রে আমরা অ্যানাফাইল্যাক্সিস আমরা এটা বলে দিছিলাম যে আমরা এটা কখনো আইভি তে দিব না। আইভি তে, কারণ এটা আইভি মানে এই অ্যাড্রিনালিন আইভি মানে হলো তোমার বডিতে তোমার অ্যারিথমিয়া প্রডিউস করবে, হাইলি অ্যারিথমিয়াজেনিক ড্রাগ এটা, বুঝছো? অ্যারিথমিয়া প্রডিউস করলে কিন্তু আলটিমেটলি ডেথ হইতে পারে। ঠিক আছে, তো আমরা কিন্তু এটা কখনো আইভি তে দিব না। কিন্তু বলছিলাম যে যখন মানে আমরা অ্যানাফাইলেক্সিস শকের ক্ষেত্রে মানে এই অ্যাড্রিনালিন 2বার ইউজ করার পরও আমাদের ফেল আসতেছে, তখন এমনিতেই পেশেন্ট মনে করে যে পুরো শকে আছে। তো ওই ক্ষেত্রে 2বার মানে ইউজ করার পরেও যদি মনে করে যে কোনো এফেক্ট না আসে, সেই ক্ষেত্রে আমরা বলছিলাম যে আইভিটা ইউজ করবো, এবং কনসেন্ট্রেশন কিন্তু দেখো 1:10,000 আইভি। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা আইভিটা ইউজ করবো। ঠিক আছে, কিন্তু কার্ডিয়াক অ্যারেস্টের ক্ষেত্রে আমরা মনে করো যে আইভিটা ইউজ করতে পারি, কারণ তোমার কার্ডিয়াক অ্যারেস্টে তোমার হার্টের কোনো পালসই নাই, অর্থাৎ কোনো বিটই নাই। তো এই ক্ষেত্রে আমরা আইভিটা ইউজ করলে এটা আর কি মনে করো যে মানে রিক্সের তুলনায় মূলত বেনিফিটটা আমরা পাইতেছি, এই জন্য আমরা এটাকে আইভিতে ইউজ করতে পারতেছি। ঠিক আছে, মানে কার্ডিয়াক অ্যারেস্টের ক্ষেত্রে আমরা আইভিটা ইউজ করতে পারতেছি। ঠিক আছে, এখানে একটু রিজন সহ লেখা আছে, এটা তোমরা একবার দেখবা। ঠিক আছে, এটার ক্ষেত্রে আমরা একটু বেনিফিট পাইতেছি এই জন্য। এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা, সেটা হলো তোমার এই যে কনসেন্ট্রেশন, অর্থাৎ আইভি আমরা দিব মনে করো যে কারো কার্ডিয়াক অ্যারেস্টে আমরা অবশ্যই আইভি দিব, এবং এক্ষেত্রে আমাদের কনসেন্ট্রেশন হবে 1:10,000। বারবার বলতেছি কনসেন্ট্রেশনটা খুব ইম্পর্টেন্ট। 1:10,000 এই কনসেন্ট্রেশন আমরা ড্রাগটা চয়েস করবো বা ডিলিউট ডাইলিউট করে দিব। ঠিক আছে, 1:10,000 এ। তো এখন অর্থাৎ আমরা তো আইভি তে দিব, অনেক সময় এখন আছে যে তোমার মানে শক কার্ডিয়াক অ্যারেস্টে এই ক্ষেত্রে মনে করো যে পেশেন্ট আছে আনকনসিয়াস, তারপর তোমার মনে করো যে আহ, অনেক সময় আছে ভেইন ক্লপস হয়ে গেছে, এক্ষেত্রে তুমি ভেইনই খুঁজে পাইতেছো না। অনেক সময় আছে মনে করো যে নর্মাল পার্সনের ভেইন খুঁজে পাওয়া যায় না, এক্ষেত্রে তো তোমার আনকনসিয়াস আছে, এক্ষেত্রে ভেইন পাওয়াটাও খুবই মানে কঠিন হয়ে যায় বা পাওয়াই যায় না বলতে গেলে। তো সেই ক্ষেত্রে আমাদের চয়েস হলো ইন্ট্রা অসিয়াস, আইও হলো আমাদের ইন্ট্রা অসিয়াস। ইন্টারঅসিস তো আমরা জানি কিসে, বোনে দেওয়া হয়, অর্থাৎ তোমার আমাদের এখানে চয়েসটা হলো টিবিয়া বোন, কোন টিবিয়া বোন। এবং বোনের ক্ষেত্রে যে বোনে তো আমরা জানি যে কিছু আর্টি থাকে, ওইগুলো আর কি মনে করো যে মূলত প্রমিনেন্ট থাকে এবং কলাপস হয় না, তো এখানে দিলে পরে ওর মাধ্যমে আর কি অ্যাবজর্ব হয়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে মনে হচ্ছে যে টিবিয়াতে তুমি দিবা, এক্ষেত্রে নর্মাল সিরিঞ্জ তো অবশ্যই ইউজ করতে পারবে না, এক্ষেত্রে টিবিয়ার জন্য আলাদা একটা সিরিঞ্জ আছে। ঠিক আছে, ওইটা ইউজ করতে হবে। এখন অনেক সময় আছে ওইটা অনেক জায়গায় থাকে না, অনেক জায়গায় না থাকলে তখন আমরা কি ইউজ করি, এন্ডোট্রাকিয়াল রুট ইউজ করি। কোন রুট ইউজ করি? এন্ডোট্রাকিয়াল রুট ইউজ করি। এবং এন্ডোট্রাকিয়াল রুটের কনসেন্ট্রেশন হলো 1:1000। কত? 1:1000, অর্থাৎ এই কনসেন্ট্রেশন আমরা ইউজ করতেছি। এই আইভি বা আইও এর ক্ষেত্রে 1:10,000, এবং এন্ডোট্রাকিয়াল এর ক্ষেত্রে 1:1000। এই কনসেন্ট্রেশন অর্থাৎ এইটি রুটে, অর্থাৎ এন্ডোট্রাকিয়াল রুটে 1:1000 অ্যাড্রিনালিন আমরা ইউজ করছি। ঠিক আছে, তো ইউজ করার ফলে এটা আমাদের কি করতেছে, তোমার ভেসো কনস্ট্রিকশন হইতেছে, মানে আলফা ওয়ান রিসেপ্টর মধ্যে ভেসো কনস্ট্রিকশন হইতেছে, তোমার ভেনাস রিটার্ন বাড়তেছে। ভেনাস রিটার্ন বাড়লে তোমার আলটিমেটলি তোমার আর কি কন্ট্রাক্ট হইতেছে বেশি, এবং কার্ডিয়াক আউটপুটটা বেশি আসতেছে, এবং বিপি তোমার ভেনাস রিটার্ন বাড়লে তোমার বিপিও আর কি ইনক্রিজ হইতেছে, বাড়তেছে। ঠিক আছে,
আবার তোমার মনে করো যে এটা তো তোমার বিটা ওয়ান এর উপর কাজ করে, তো বিটা ওয়ান এর উপর কাজ করে মনে করছে হার্টের কন্ট্রাক্টিলিটিটা বাড়াই দিচ্ছে, এভাবে আর কি এটা কাজ করতেছে, ঠিক আছে। আরেকটা কথা, আমরা তো মনে করো যে হ্যাঁ আলফা ওয়ান তো মনে করো যে অর্থাৎ কার্ডিয়াক অ্যারেস্টের ক্ষেত্রে মনে করো যে আমরা আহ, মানে আমাদের ড্রাগ অফ চয়েস হলো তোমার এই অ্যাড্রিনালিন, ঠিক আছে। অ্যাড্রিনালিন হলো আমাদের ড্রাগ অফ চয়েস। এছাড়াও মনে করো যে আমরা এই ক্ষেত্রে মনে করো যে তোমার তোমার ডো ভিটামিন ইউজ করতে পারি, অর্থাৎ ডো ভিটামিন টু বিটা ওয়ান রিসেপ্টর যেটা হার্টের কন্ট্রাক্টিভিটি বাড়াইতেছে, ডো ভিটামিন কিংবা ডোপামিনও তো আমরা ইউজ করতে পারতেছি না, যেটা তোমার হার্টের কন্ট্রাক্টিভিটি বাড়াইতেছে। ডো ভিটামিন ডোপামিন এগুলো আমরা ইউজ করতে পারি। তবে আমাদের ড্রাগ অফ চয়েস হলো তোমার এই অ্যাড্রেনালিন, ঠিক আছে। তো কার্ডিয়াক অ্যারেস্টের ক্ষেত্রে কি আমাদের মানে কার্ডিয়াক অ্যারেস্টে আমাদের ড্রাগ অফ চয়েসটা হলো তোমার অ্যাড্রেনালিন, ঠিক আছে। আমাদের ড্রাগ অফ চয়েসটা হলো তোমার অ্যাড্রেনালিন। আমরা আগেও দেখছি যে তোমার নর অ্যাড্রেনালিন তো তোমার আলফা ওয়ানের উপরে কাজ করতেছে না, ঠিক আছে না। তো নর অ্যাড্রিনালিন আমরা দিতে পারি, অর্থাৎ নর অ্যাড্রিনালিন আমাদের চয়েস থাকতে পারে। তারপরে তোমার ডোপামিনও কাজ করতেছে, তো ডোপামিন আমরা ইউজ করতে পারি। তবে আমাদের ড্রাগ অফ চয়েস হলো তোমার কার্ডিয়াক অ্যারেস্টে আমাদের ড্রাগ অফ চয়েস কিন্তু অ্যাড্রিনালিন, ঠিক আছে। আদার ইউজ করতে পারি, বাট আমাদের ড্রাগ অফ চয়েস হলো এপিনেফ্রিন বা অ্যাড্রিনালিন যাই বলো, ঠিক আছে। দেন আসো তোমার আমরা অ্যাড্রিনালিনটাকে অ্যালং উইথ লোকাল অ্যানেস্থেটিক ইউজ করতেছি। কি লোকাল অ্যানেস্থেটিক ইউজ করতেছি? হ্যাঁ, লোকাল অ্যানেস্থেটিকে মানে তোমার লোকাল অ্যানেস্থেটিকের সাথে অ্যাডজান্ট ড্রাগ হিসেবে, অ্যাডজান্ট মানে বলতে কি সহযোগ, মানে অ্যাড হইতেছে আর কি, অ্যাডজান্ট ড্রাগ হিসেবে আমরা ইউজ করতে পারি এটা, ঠিক আছে। কিন্তু দেখো এই ক্ষেত্রে কনসেন্ট্রেশনটা কি 1:2 লাক্স, 1:2 লাক্স কনসেন্ট্রেশনটা, কিন্তু এটা ইম্পর্টেন্ট জিনিস, 1:2 লাক্স। কারণ এর কম বেশি হলে সমস্যা আছে। নর্মালি 1:1 থেকে 1:2 লাক্স হয়, তুমি 1:2 লাক্সটাই মূলত পড়ো, ঠিক আছে। 1:2 লাক্স তাকে অ্যাডজাম্প ড্রাগ হিসেবে দেওয়া হইতেছে লোকাল অ্যানেস্থেটিকের সাথে। তো কি হইতেছে, এতে তোমার হইতেছে কি, যেহেতু তোমার কি করতেছে তোমার অ্যাড্রেনালিনটা তো তোমার ভেসোকনস্ট্রিকশন করতেছে, তো ভেসোকনস্ট্রিকশন করলে লোকাল যে অ্যানেস্থেটিক ড্রাগ গুলো আছে তো তোমার অ্যাবজর্ব হইতে লং টাইম লাগতেছে, এবং এই লোকাল অ্যানেস্থেটিক গুলা লঙ্গার অ্যাক্টিং হইতে পারতেছে, লোকাল অ্যানেস্থেটিক গুলা লঙ্গার অ্যাক্টিং হইতে পারতো, অর্থাৎ ভেসোকনস্ট্রিকশন হওয়ার কারণে তোমার অ্যাবজর্ব সময় কম লাগতেছে, অর্থাৎ অ্যাবজর্ব হইতে তোমার অনেক বেশি সময় লাগতেছে, লোকাল অ্যানেস্থেটিকের অ্যাবজর্ব হতে অনেক বেশি সময় লাগতেছে, ফলে লঙ্গার অ্যাক্টিভিটিটা বাইরে যেতেছে। এই সার্জারির সময় আর কি এটা ইউজ করা হয়, ঠিক আছে, লঙ্গার অ্যাক্টিভিটি। এবং এটা মূলত যেহেতু অ্যাবজর্বও কম হইতেছে এই কারণে তোমার কার্ডিও টক্সিসিটিটাও কমাইতেছে, ঠিক আছে। আমরা তোমার মনে করো যে এপিনেফ্রিনের জায়গায় তোমার ফেলিপ্রেসিন ইউজ করতে পারি, এটা এক ধরনের ভেসোপ্রেসিন। তবে মনে রাখ ভেসোপ্রেসিন হিসেবে কাজ করে, ঠিক আছে। ফেনে আছে ফেলিপ্রেসিনটাও ইউজ করতে পারি। তবে মনে রাখতে হবে কন্ট্রাইন্ডিকেশনটা, ঠিক আছে। কন্ট্রাইন্ডিকেশন কন্ট্রাইন্ডিকেশন বলতে আমরা মনে করি যে যখন মনে করো যে টিপ অফ দা অর্গান, অর্থাৎ কিছু অর্গান টিপে যখন সার্জারি করতেছি, যেমন ধরো ফিঙ্গার, পেনিস বা নোজ, এগুলো টিপে যখন সার্জারি করতেছি, তখন আমরা কখনোই এপিনেফ্রিন বা অ্যাড্রেনালিন মানে লোকাল অ্যানেস্থেটিকের সাথে ইউজ করবো না। কেন করবো না? কারণ যদি আমরা এটা ইউজ করি, তুমি ধরো তোমার টিপ অফ দা ফিঙ্গার তুমি, কারণ হলো এই টিপ অফ দা ফিঙ্গারে তোমার কি সাপ্লাই দিচ্ছে, হলো ইনডাইরেক্টলি সাপ্লাই দিচ্ছে, কি ইনডাইরেক্টলি গুলো সাপ্লাই দিচ্ছে। অর্থাৎ কোনো কারণে যদি আমরা এই এপিনেফ্রিন ইউজ করি এবং এটা তো তোমার ভেসো কনস্ট্রিকশন প্রডিউস করবে, তো ইনডাইরেক্টলি যদি ভেসো কনস্ট্রিক্ট হয়ে যায়, এখানে তো আর কোনো সাপ্লাই পেতেছে না ইনডাইরেক্টলিতে, সরি বলতেছি তোমার এই মানে ফিঙ্গারের টিপে আর কোনো সাপ্লাই পাইতেছে না। যখন আর কোনো সাপ্লাই পাবে না, তখন এই জায়গায় তোমার নেক্রোসিস প্রডিউস করবে, ইসকেমিক নেক্রোসিস প্রডিউস করবে, বুঝছো। এই কারণে আমরা যখন কোনো অর্গান টিপে ফিঙ্গার, পেনিস, নোজ এগুলো টিপিয়ে যখন সার্জারি করব, তখন আমরা অ্যাড্রেনালিন লোকাল অ্যানেস্থেটিকের সাথে ইউজ করব না। কারণ করলে পরে ভেসো কনস্ট্রিকশন করবে, কোনো সাপ্লাই ব্লাড সাপ্লাই ওইখানে যাবে না, যার কারণে ইসকেমিক নেক্রোসিস প্রডিউস হবে, ঠিক আছে। এটা যেন মনে থাকে, এটা আমরা ইউজ করব না। তো আমরা যে এপিনেফ্রিন, এই ড্রাগের 4টা ইউজ, এগুলা কিন্তু একদম ফিক্সড ইউজ, ঠিক আছে। এগুলার ক্ষেত্রে মূলত এই অ্যাড্রেনালিনটা ইউজ করা হয়। আমরা আগেও দেখছি এগুলা খুবই ইমার্জেন্সি ড্রাগস, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা মনে রাখতে পারি বি সি ডি, ABCD তে। এতে তোমার অ্যানাফাইলেক্সিস, বি তে বিটাল অ্যাজমা, সি তে কার্ডিয়াক অ্যারেস্ট, ডি তে হলো তোমার ডিরিং অ্যালং উইথ লোকাল অ্যানেস্থেটিক। ABCD তে আমরা এটা মনে রাখতে পারি অ্যাড্রেনালিনের ইউজটা, ঠিক আছে। মোটামুটি এই জায়গায় অ্যাড্রেনালিন ইউজ করা হয়, ঠিক আছে। এগুলা গেল মোটামুটি। এখন দেখো মেটাবলিক এফেক্ট আছে এপিনেফ্রিনে। তো মনে করো এপিনেফ্রিন তোমার বডিতে গ্লুকোজ লেভেলটা ইনক্রিজ করে, ঠিক আছে, তোমার বডিতে গ্লুকোজ লেভেলটা ইনক্রিজ করে। তো ধরো দেখো বিটা 2, মানে তোমার লিভার তো আছে বিটা 2 রিসেপ্টর গ্লুকোনিওজেনেসিস এবং গ্লাইকোজেনোলাইসিসের মধ্যে হাইপারগ্লাইসেমিয়া, মতো গ্লুকোজ লেভেল বাড়ায় দিচ্ছে। দেন বিটা 3 আছে আমরা জানি, অ্যাডিপোসাইটে আছে তোমার বিটা 3 আছে, লাইপোলাইসিস করতেছে এবং ফ্যাটি অ্যাসিড বাড়াইতেছে।
দেন তোমার আলফা টু ইন প্যানক্রিয়াস, অর্থাৎ আলফা টু থেকে ইনসুলিন, আমরা জানি আলফা টু কিন্তু একটা জিআই সিস্টেমে কাজ করে, মানে ইনহিবিটরি সিস্টেমে কাজ করে, ঠিক আছে। তো ইনহিবিট ইনসুলিন রিলিজ, অর্থাৎ তোমার যে ই সেল আছে, আলফা সেল আছে তোমার, বিটা সেল হয়, বিটা সেল থেকে যে তোমার ইনসুলিন রিলিজ এটা কমাই দিচ্ছে, ঠিক আছে। মানে এটা হলো মেটাবলিক এফেক্ট, একবার করে তোমরা পড়বা। দেন আসো অ্যাডভার্স ইফেক্ট আছে, এপিনেফ্রিনে কিছু অ্যাডভার্স ইফেক্ট হবে। দেখো, যেহেতু তোমার হার্ট রেট বাড়াই দিচ্ছে, তো এই ক্ষেত্রে তোমার ট্যাকিকার্ডিয়া প্রডিউস করতেছে। দেন বিপি হাইপার টেনশন বাড়াই দিচ্ছে, অর্থাৎ বিপি বাড়াই দিচ্ছে, তার কারণে হাইপার টেনশন প্রডিউস করতেছে অ্যাডভার্স হিসেবে। দেন তোমার অ্যারিথমিয়া অ্যারিথমিয়া প্রডিউস করতে পারে। দেন তোমার সিএনএস এ গেলে অ্যাংজাইটি, ট্রেমর, দেন রেস্টলেসনেস হইতে পারে, হেডেক হইতে পারে, ঠিক আছে। এই জিনিসগুলো জাস্ট একবার রিডিং দিলে বুঝতে পারবা। ওকে, ঠিক আছে। আপাতত এখানে মোটামুটি সব দেখাই দিছি। আচ্ছা দেখো, এই যে তোমার অ্যাড্রিনালিন ড্রাগটা, এবং দেখো এই যে কিন্তু 1:1000 কিন্তু লেখাই আছে। হ্যাঁ, কিছু কিছু তুমি দেখবা যখন হসপিটাল থাকবা বা দেখবা, তখন দেখবা কি ইমার্জেন্সি ট্রেতে এইসব ড্রাগ তুমি পাবা। এসব ড্রাগে তখন মনে করো যে 1:1000 1 মিলিগ্রাম এরকম, মানে আগে থেকে বানানোই থাকে, অর্থাৎ এই কনসেন্ট্রেশনও বানানোই থাকে, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে যাতে মনে করো যে পরবর্তী যখন ইমার্জেন্সিতে আমাদের ইউজ করতে হবে, আমাদের জন্য আবার মানে সময় নিয়ে এটা আবার মানে কনসেন্ট্রেটেড করে বানাইতে না হয়, ঠিক আছে। এটা ডাইরেক্ট বানানো থাকে এবং ডাইরেক্ট নিয়ে পুশ করে দিলেই হয়, ঠিক আছে। আর অ্যানাফাইলেক্সিস মোটামুটি আমি দেখাইছি। দেন এখন যেটা বলবো সেটা হলো তোমার, তো অ্যাড্রিনালিন ড্রাগ মনে করো যে একটা বায়োফিজিক্স রুল মেনটেন করে। কি মেনটেন করে? একটা বায়োফিজিক্স রুল মেনটেন করে, ঠিক আছে। তো দেখো জিনিসটা কি, বায়োফিজিক্স রুলটা কি। তো দেখো, এই অ্যাড্রিনালিন আমি লিখছি রিসেপ্টর, যেসব রিসেপ্টর উপর কাজ করে সেসব রিসেপ্টর লিখছি, আলফা ওয়ান, আলফা টু, বিটা ওয়ান এবং বিটা টু, ঠিক আছে। এখন নর্মালি অ্যাড্রিনালিন তোমার হার্টের রূপে তো আমরা দেখতেছি, তাই না? তো অ্যাড্রিনালিন মূলত মানে বিটা টু, ধরো দেখো বিটা টু তে লেখা হলো তোমার সেন্সিটিভ, এবং আলফা ওয়ান এ লেখা হলো স্ট্রং। অর্থাৎ বিটা টু সেন্সিটিভ এবং আলফা ওয়ান এ লেখা স্ট্রং। বিটা টু আমি সেন্সিটিভ কেন লেখছি, কারণ হলো তুমি যদি খুব অল্প পরিমাণে অ্যাড্রিনালিন তোমার বডিতে দাও, হ্যাঁ, খুব অল্প পরিমাণে অ্যাড্রিনালিন তুমি যদি দাও, তো সেই ক্ষেত্রে বিটা টু টা অ্যাক্টিভেটেড হয়ে যাবে, অর্থাৎ বিটা টু কে অ্যাক্টিভেটেড করে দেবে এবং এটার ফাংশন প্রডিউস হবে। অর্থাৎ অর্থাৎ ধরো তুমি 10 মলিকিউল অ্যাড্রিনালিন দিলে, ঠিক আছে, 10 মলিকিউলই তোমার বিটা টু অ্যাক্টিভেটেড হয়ে যাবে, ঠিক আছে। আর আলফা ওয়ান লেক্স হলো তোমার স্ট্রং। স্ট্রং মানে হলো তোমার এটার অ্যাক্টিভেশনের জন্য আরো বেশি দরকার, আরো বেশি মলিকিউল দরকার। যেমন ধরো এটার অ্যাক্টিভেশনের জন্য 50 মলিকিউল দরকার, ঠিক আছে। 50 মলিকিউল দিলে পরেই দেন তোমার কি দিলে পরে, অ্যাড্রিনাল দিলে পরে তোমার আলফা ওয়ানটা এফেক্ট প্রডিউস করবে, তার আগে না। এজন্য লেক্সি সেন্সিটিভ, মানে একটু দিলে পরে অ্যাকশন প্রডিউস করে দিচ্ছে, এজন্য এটাকে বলছি আমরা সেন্সিটিভ, ঠিক আছে। আর এটাকে বলছি আমরা স্ট্রং, মানে অনেক বেশি মলিকুল, অনেক বেশি একটু ডোজ বাড়ায় দিতে হবে। তো দেখো, এখন দেখো, ধরো আমরা মনে করো যে 100 মলিকুল তোমার অ্যাড্রিনালিন আইভি তোমার দিলাম, ঠিক আছে, 100 মলিকুল দিলাম। তো ধরো তোমার ব্লাড প্রেশার লেভেল 120-এ আছে, ওকে, তোমার ব্লাড প্রেশার লেভেল আছে 120-এ, যখন আমরা 100 মলিকুল দেবো, আর হ্যাঁ 100 মলিকুল দেবো, আমরা জানি মানে আহ মানে আরেকটা কথা বলি, সেটা হলো তোমার আলফা ওয়ান স্ট্রং, ঠিক আছে, এবং আলফা ওয়ান এবং বিটা টু এর ক্ষেত্রে মনে করো যে আলফা ওয়ানটা হলো তোমার প্রিডমিনেন্ট, কি আলফা ওয়ানটা হলো তোমার প্রিডমিনেন্ট, অর্থাৎ এটার অ্যাকশন মনে করো যে মানে বেশি প্রডিউস হবে বলতে বুঝাইতেছি, আলফা ওয়ান প্রিডমিনেন্ট বলতে যখন তুমি 100 মলিকুল ড্রাগ দিবা, আমরা দেখছি মানে 50 মলিকুল তোমার এটা আলফা ওয়ান অ্যাক্টিভেট, 100 মলিকুল দিলেও আলফা ওয়ানটা তোমার অ্যাক্টিভেটেড হয়ে যাবে। কি হবে? আলফা ওয়ানটা অ্যাক্টিভেটেড হয়ে যাবে, বিটা ওয়ানও কাজ করবে, তবে আলফা ওয়ানটা হলো তোমার প্রিডমিনেন্ট হিসেবে কাজ করবে, ঠিক আছে। অর্থাৎ এটার অ্যাকশনটাই তুমি বেশি দেখতে পাবা, আলফা ওয়ানটা প্রিডমিনেন্ট হিসেবে কাজ করবে, অর্থাৎ এটার অ্যাকশনই তুমি বেশি দেখতে পাবা, ঠিক আছে। তো এখানে সেটাই হইতেছে, দেখো তুমি 120 mg দিলা, ধরো তোমার আমরা তো জানি আলফা ওয়ান কি করে, ভেসো কনস্ট্রিকশন করে, কি হয় তখন বিপি বাড়তেছে, এই বিপি বাড়লো, এখন ধরো তোমার বিপি বাইরে ধরো তোমার 180 আসলো, তো কি তোমার আলফা ওয়ানটা হলো তোমার প্রিডোমিনেন্ট হিসেবে কাজ করবে, ঠিক আছে। ধরো তোমার তখন বিপিটা আসলো তোমার 120 থেকে ধরো বাইরে তোমার আসলে হলো তোমার 100, ধরো তুমি বাই চান্স 180-তে আসলো, ঠিক আছে, 180-তে আসলো, বিটা ওয়ানও কাজ করতেছে, বিটা ওয়ান কাজ করতেছে দেখাই তোমার এখানে মনে করো যে তোমার প্রেশারটা মনে করো যে 120 থেকে 200, মনে করো যে 220-এ যায় না, মানে হাই প্রেশারে যায় না, এটা হইলে পরে হাইপার টেনশন ইমার্জেন্সি চলে যাবে, ঠিক আছে। বিটা টু টা খুবই অল্প পরিমাণে কাজ করতেছে, বাট আলফা ওয়ান এর অ্যাকশনটা প্রিডোমিনেন্ট, ঠিক আছে।
ধরো এই জায়গায় 100 মলিকুল কাজ করতেছে, কাজ করার সময় অবশ্যই তো তোমার এই অ্যাড্রেনালিনটাও তোমার কি হবে, মেটাবোলাইজ হবে। যখন অ্যাড্রেনালিন মেটাবোলাইজ হবে তো তখন এটা তো কমতে থাকবে, তাই না? একসময় তো কমতেই থাকবে। তো মেটাবোলাইজ হওয়ার কারণে ধরো তোমার 49 মলিকুলে চলে আসলো, তখন 49 আমরা তো দেখলাম যে 50 হলে তোমার অ্যাড্রেনালিনটা তখনই তোমার অ্যাকশন প্রডিউস করতেছে, যখন কমে যেতেছে তখন বিটা টুর অ্যাকশনটা প্রডিউস হইতেছে, ঠিক আছে? তো তখন 49 আসলো তখন অটোমেটিক্যালি তোমার বিটা টুর অ্যাকশন প্রডিউস হইতেছে, অর্থাৎ তখন তোমার এই তোমার বিটা টু অ্যাকশন হলে কি হবে, বিপি অর্থাৎ ভেসোডাইলেশন হচ্ছে, তখন ব্লাড প্রেশার কমে যেতেছে। তো তখন এটা তোমার করে যে বিটা টু অ্যাকশন প্রডিউস হইতেছে, এটা ব্লাড প্রেশারটা কমে গেল, অর্থাৎ কমে ধরো বাই চান্স তোমার কত তোমার ধরো 60 তে আসলো, ঠিক আছে? 60 mg তোমার বিটা টু অ্যাকশন প্রডিউস হলো, ঠিক আছে? তো তোমার মনে করে যে যখন তুমি হাই ডোজ দিলা তখন আলফা ওয়ানের অ্যাকশন প্রডিউস হলো, তো বিপি বাড়লো। তখন তোমার ধীরে ধীরে ডোজ কমতে থাকলো তখন বিটা টু অ্যাকশন প্রডিউস হলো এবং বিপিটাও কমতে থাকলো। দেন আফটার যখন এটা তো মনে করছে 40 তুমি 49 ডোজ আছে ধরো, আহ, আরো সময় পরে তো এটাও মেটাবলিস হয়ে যাবে, মেটাবলিস হয়ে গেলে তো তোমার এটাও এক সময় ভ্যানিশ হয়ে যাবে। তখন কি হবে, তখন এই বিপিটা নর্মাল চলে আসবে, ঠিক আছে? বিপিটা আবার নর্মালে চলে আসবে, তখন এই বিপিটা আবার নর্মালে চলে আসবে, ঠিক আছে? তো এটাকে কি বলতেছে, এটাকে বলতেছে বায়োফিজিক্স রুল। বায়োফিজিক্স রুল মানে যখন তুমি আইবিতে হাই ডোজ দিচ্ছ, হাই ডোজ দিলে পরে তোমার বিপিটা বাড়তেছে, আলফা ওয়ান অ্যাক্টিভিটির কারণে তখন বিপিটা বাড়তেছে। যখন আইবিতে তুমি লো ডোজ দিচ্ছ তখন বিপিটা কমতেছে, বিটা টু অ্যাক্টিভিটির কারণে তখন বিপিটা কমতেছে, ঠিক আছে? এটা দেন আবার নর্মালে আসতেছে। তো এটাকেই বলতেছিল বায়োফিজিক্স রুল। কি বলতেছে? বায়োফিজিক্স রুল, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো কি বায়োফিজিক্স রুল। বায়োফিজিক্স রুল কিছুই না, তোমাকে এখানে বোঝানোর জন্য আমি গ্রাফটা আঁকাইছি। মূল কথা এটা, হাই ডোজ দিলে পরে তোমার বিপিটা বাড়তেছে, এখন কিভাবে বাড়তেছে এটা তোমার বোঝানোর জন্য এটা দেখালাম। আর লো ডোজে বিপিটা কমতেছে, ঠিক আছে? এটা হলো তোমার নর্মালি বায়োফিজিক্স রুল। এখন এখন ধরো, হ্যাঁ, বাই চান্স ধরো কাউকে তুমি আগে থেকেই মনে করছো আলফা ওয়ান ব্লকার দিয়ে রাখছো, অর্থাৎ আলফা ওয়ান ব্লকার কোনো ড্রাগ দিয়ে রাখছো, ঠিক আছে? অর্থাৎ আলফা ওয়ান ব্লকার কোনো ড্রাগ আগে থেকেই তুমি দিয়ে রাখছো। এখন তাকে যদি তুমি আইভিতে অ্যাড্রেনালিন দাও, হ্যাঁ, আইভিতে যদি অ্যাড্রেনালিন দাও তখন তাহলে কি হবে, তখন তাহলে কি হবে? এখন দেখো, তুমি চিন্তা ভাবনা করো, তুমি আলফা ওয়ান রে রাখছো তুমি ব্লক করে। আলফা ওয়ান এর কাজ কি ছিল, তোমার বিপি কে বাড়ানো। আলফা ওয়ান এর কাজ ছিল বিপি বাড়ানো, এখন তুমি রাখছো ব্লক করা, তখন তো আলফা ওয়ান অ্যাকশনই প্রডিউস হবে না। তো কি হবে, বিপি কমে যাবে না? বিপি তো কমবে স্বাভাবিক, আলফা ওয়ান অ্যাসিড ব্লক কাজই করতে পারতেছে না, তো বিপি কমে গেছে, ঠিক আছে? অর্থাৎ যখন তুমি মনে করছো আলফা ওয়ান ব্লকারের ক্ষেত্রে আইভি অ্যাড্রেনালিন দাও তখন বিপি কমে যাবে, বিপি কমে প্রায় 20-এ আসা পড়ছে, ঠিক আছে? কারণ কি, তখন জাস্ট বিটা টুর অ্যাক্টিভিটিটা হবে। আলফা ওয়ান তো তুমি ব্লকই করে রাখছো, তখন অ্যাকশনই হবে খালি বিটা টু। বিটা টু অ্যাকশন কি, ভেসোডাইলেশন করে বিপি কমায় যাবে, একেবারে বেশি কমায় দেবে, একেবারে বেশি নিয়ে আসবে, ঠিক আছে? এটাকে কি বলে, এটাকে বলে ভেসোমোটর রিভার্সাল। ভেসোমোটর রিভার্সাল অফ ডেল। ভেসোমোটর মানে তোমার তোমার ব্লাড ভেসেলের টোন বুঝাইতেছে, ঠিক আছে? ব্লাড ভেসেল ভেসোমোটর বলতে এটা বোঝায়, মানে ব্লাড ভেসেল আর কি টোন বুঝাইতেছে। ভেসোমোটর রিভার্সাল অফ ডেল এর মানে বুঝাইতেছিল তোমার অ্যাকশন প্রডিউস হওয়ার কথা ছিল বাই ফিজিক্স, অর্থাৎ হাই ডোজে বাড়বে লো ডোজে কমবে, কিন্তু অ্যাকশন রিভার্স হয়ে যাইতেছে, অর্থাৎ তুমি হাই ডোজ দিছো বাট তোমার অ্যাকশন নিচে আসতেছে, অর্থাৎ বিপি কমতেছে, রিভার্স হয়ে গেল না? আশা করছিলাম একটা হইতেছে আর একটা, এটাকে বলতেছিল তোমার ভেসোমোটর রিভার্সাল অফ ডেল। ডেল হলো তোমার ওই সায়েন্টিস্টের নাম, মেকানিজমটাকে বলতেছে ভেসোমোটর রিভার্সাল অফ ডেল। তুমি অ্যাকশন প্রডিউস চাইতেছো একটা বাট হইতেছে আর একটা। তখন আমার কথা হলো, আমরা তো বললাম যে আইভি হাই ডোজে অ্যাড্রেনালিন দিলে পরে অ্যারিথমিয়া প্রডিউস করে তো পেশেন্ট মারাই যেতে পারে, না? আমরা কি তাহলে আইভি অ্যাড্রেনালিন হাই ডোজ দিব না? আমরা কখনো এটা আইভিতে দিব না। একটা ক্লিনিক্যাল কন্ডিশন আছে যার কারণে অ্যাড্রেনালিন প্রডিউস হতে পারে, মানে অনেক বেশি পরিমাণে অ্যাড্রেনালিন প্রডিউস হতে পারে, ঠিক আছে? তো এই ক্লিনিক্যাল যে কন্ডিশন তার নাম হলো ফিওক্রোমোসাইটোমা। তার নাম কি? ফিওক্রোমোসাইটোমা। তার নাম হলো ফিওক্রোমোসাইটোমা। এখন ফিওক্রোমোসাইটোমা কি? এটা হলো তোমার অ্যাড্রিনাল মেডুলার টিউমার। অ্যাড্রিনাল মেডুলার যে টিউমার হয়েছে, তো তোমার স্বাভাবিক ব্যাপার, সেখান থেকে কি রিলিজ হয়, এপিনেফ্রিন নরএপিনেফ্রিন, আমরা তো জানি। তো স্বাভাবিক ব্যাপার, টিউমার হয়েছে তো তোমার প্রোডাকশন হয়ে গেছে বেশি এপিনেফ্রিন নরএপিনেফ্রিন বা অ্যাড্রিনাল নরঅ্যাড্রিনাল প্রচুর পরিমাণে রিলিজ হইতেছে। এখন দেখো, এখন ব্যাপার হলো অ্যাড্রিনাল মেডুলাতে টিউমার হলে নর্মালি দুইটা জিনিস রিলিজ হবে। একটা হলো তোমার অ্যাড্রিনালিন আর একটা হলো তোমার নরঅ্যাড্রিনালিন, স্বাভাবিক এই দুটো রিলিজ হবে। এখন দেখো, অ্যাড্রিনালিন ধরো নর অ্যাড্রিনালিন রিলিজ হইতেছে, এখন নর অ্যাড্রিনালিনের তো আমরা জানি এখানে তোমার বিটাটোর কোনো অ্যাক্টিভিটি নাই, এটা আগেই আমরা পড়ছি, তোমরাও পড়ছো, বিটাটোর কোনো অ্যাক্টিভিটি এই জায়গায় নাই। তো 120 আছে বিপি, তো নর অ্যাড্রিনালিন বাড়ছে, তো বি আলফা ওয়ান অ্যাক্টিভিটি তো আছে আমরা জানি, আলফা ওয়ান অ্যাক্টিভিটি হলো ভেসো কনস্ট্রিকশন করলো তোমার উপর গেলো, অর্থাৎ তোমার কি ব্লাড প্রেশার বাড়াই দিছে,
বিটা টু অ্যাক্টিভিটি তো নাই, এটা আমরা জানি। তো ব্লাড প্রেশার গেছে বাড়িয়া, ঠিক আছে, বিটা টু অ্যাক্টিভিটি নাই, এবং ব্লাড প্রেশার বাড়ে গেছে, এবং এই পেশেন্টকে অর্থাৎ নর অ্যাড্রিনাল বেশি পরিমাণে রিলিজ হইতেছে, হাই ব্লাড প্রেশার, হাইপারটেনশন চলে গেছে। এবং এই ক্ষেত্রে যদি তুমি আলফা ব্লকার দাও, অর্থাৎ নর অ্যাড্রিনালিন যা রিলিজ হইতেছে, এই ক্ষেত্রে যদি তোমার আলফা ব্লকারটা দাও, তো তার বিপিটা আবার নর্মালে চলে আসবে, ঠিক আছে, তার বিপিটা আবার নর্মালে চলে আসবে, ঠিক আছে, তার বিপিটা আবার নর্মালে চলে আসবে। কারণ কি? কারণ তুমি আলফা ব্লকার দিলা, আলফা ব্লকার এখন আর কাজ নাই, আলফা ব্লকার কাজ করতে পারছে না, অর্ডিনালিন নরঅ্যাড্রিনালিন যাই রিলিজ হোক না কেন, ওর বিপি নর্মালি থাকতেছে, কারণ নরঅ্যাড্রিনালিন শুধু কাজ করে আলফা ওয়ান এর উপর, বিটা টুর উপরে কাজ করে না। কিন্তু অ্যাড্রিনালিনটা দেখো, এখন অ্যাড্রিনালিন ঠিক আছে নর্মাল আছে, যখন প্রচুর পরিমাণে অ্যাড্রিনালিন রিলিজ হইতেছে, তো স্বাভাবিকভাবে তার প্রেশার অনেক বেশি বেড়ে গেছে, অর্থাৎ তোমার হাই প্রেশারে চলে গেছে, হাইপার টেনশনে চলে গেছে, অর্থাৎ 180 যেহেতু বেশি পরিমাণে অ্যাড্রেনালিন প্রডিউস হইতেছে এখন এই পেশেন্টকে, অর্থাৎ যার তোমার ফিউকোমোসাইন থেকে তার বেশি পরিমাণে অ্যাড্রেনালিন রিলিজ হইতেছে, তাকে যদি তুমি আলফা ওয়ান ব্লকার দাও, তখন কি হবে? আলফা ওয়ান যদি ব্লকারই থাকে, আলফা ওয়ান ধরে কাজ করতেছে না, অর্থাৎ বিটা টু কাজ করতেছে, কি করতেছে, বিটা টু তো কাজ করতেছে না, তো বিটা টু যখন কাজ করতেছে, তো ব্লাড প্রেশার তো একেবারে কমে দিবে না, ওখানে নাই বিটা টু কাজ করতেছে না, অর্থাৎ তোমার এখানে নাই বিটা টু কাজ করতেছিল না, বাট এখানে তো বিটা টু কাজ করতেছে, কারণ আলফা ব্লক করে দিছো, তখন ব্লাড প্রেশার কমতে কমতে একেবারে 20-এ কমতে সিভিয়ার শকে চলে যাবে, তখন পেশেন্ট মারাও যেতে পারে, ঠিক আছে, পেশেন্ট মারাও যেতে পারে। তো এই ক্ষেত্রে দেখো তোমার 120 যখন এপিনেফ্রিন রিলিজ হইতেছে, পেশেন্টের ফিউকোমোসলে যারা আছে, ওর ব্লাড প্রেশার বাড়তে আছে, 180-তে চলে গেছে। এখন তুমি দিলা আলফা ব্লকার একটা দিয়ে দিলা, আলফা ব্লকার দিলে আলফা ব্লক হয়ে গেল, ঠিক আছে, অ্যাড্রিনালিন ঠিক করবো, তাহলে বিটার উপরে কাজ করি, এই কাজ করে কমায় 20-এ দিয়ে দিল, ঠিক আছে। তো এখন আমাদের কথা হলো, অ্যাড্রিনালিন নর অ্যাড্রিনালিন তো অ্যাকশন প্রডিউস করতেছে এই ফিউক্রোমোসাইটোমে যাদের আছে, তো ওদের ট্রিটমেন্টটা কি? তো আমরা কি করব, ওদেরকে আলফা এবং বিটা দুই ব্লকারই দিয়ে দেবো, দুই ব্লকারই দিতে পারবো, ঠিক আছে। নর অ্যাড্রিনালিন ঠিক আছে, নর অ্যাড্রিনালিনের ক্ষেত্রে তুমি আলফা ব্লকার দিলে ওর বিপিটা নর্মাল থাকতেছে, ওকে, বাট অ্যাড্রিনালিনের ক্ষেত্রে তো এটা হইতেছে না, এক্ষেত্রে তুমি আলফা ওয়ান ব্লকার দিলে বিপি বাড়ে যেতেছে, এর জন্য আমরা আলফা ওয়ানও ব্লকার দেবো এবং বিটা ওয়ান দুই ব্লকারই দিয়ে দেবো, অ্যাড্রিনালিন যাদের প্রডিউস, অ্যাড্রিনালিন যাদের সিক্রেশন বেশি হইতেছে ভিউকোমোসাইট থেকে, ঠিক আছে, ঠিক আছে। তো জিনিসটা দেখো, গ্রাফ আকারে দেখো, তো দেখো এখন টিউমার তোমার প্রডিউসিং করতেছিল তোমার অ্যাড্রিনালিন আর হলো নর অ্যাড্রিনালিন, এখন আলফা ওয়ান অ্যালন, মানে আলফা অ্যালন বলতে আলফা ওয়ান ব্লকার, জাস্ট আলফা ওয়ান ব্লকার, আর কিছু না। এখন জাস্ট আলফা ব্লকার আমরা শুধুমাত্র নর অ্যাড্রিনালিনের ক্ষেত্রে ইউজ করতে পারি, এই যে দেখালাম সেই ক্ষেত্রে তোমার নর্মাল হইতেছে, কিন্তু এখানে ইউজ করতে পারবো না, আলফা ব্লকার তুমি ইউজ করবা, তো তোমার বিটা টু অর্থাৎ বিটা টু অ্যাক্টিভেটেড হয়ে যাবে, অর্থাৎ তোমার সিভিয়ার শকে, অর্থাৎ একেবারে ফল করে ব্লাড প্রেশার, তো কন্ট্রাইন্ডিকেটেড ইনটু অ্যাড্রিনালিন, ঠিক আছে, অ্যাড্রিনালিন আমরা ইউজ করতে পারবো না। বিটা বিটা ব্লকার আমরা কোথাও ইউজ করতে পারবো না, বিটা ব্লকার আমরা কোথাও ইউজ করতে পারবো না। এখানে এখানে যদি আমরা বিটা ব্লকার ইউজ করি, তোমার প্রেসার চলে যাবে 220-এ চলে যাবে, 180 তো গেছে, এখানে প্রেসার চলে যাবে 220-এ, কারণ এখানে অল্প হইলেও তোমার বিটা টু কাজ করতেছে, এই জন্য তোমার প্রেসার 180-তে আছে। যদি বিটা টু ব্লকার দাও, এর আর কোনো অ্যাকশনই, বিটা টুর কোনো অ্যাকশনই প্রডিউস হইতেছে না, তখন প্রেসার চলে যাবে 220-এ, 220 mmHg প্রডিউস করবে, হ্যাঁ, হাইপারটেনশন ক্রাইসিস চলে যাবে, ঠিক আছে। এখানেও তো দেওয়া যাবে না, এখানে যদি তুমি বিটা টু, এখানে তো তোমার বিটা টুর কোনো মানে নাই, অ্যাকশনই নাই, তো তুমি দেয়াই বা কি করবা, তো আলফা আলফা তখন আরো বেশি বাড়তে থাকবে, ঠিক আছে। তো বিটা টুর মানে বিটা ব্লকার কোথাও আমরা ইউজ করতে পারবো না, দুই জায়গায় কন্ট্রাইন্ডিকেটেড, কিন্তু আলফা ওয়ান এবং বিটা টু, যাই হোক আলফা বিটা ব্লকার আমরা দুই ক্ষেত্রে ইউজ করতে পারতেছি, ঠিক আছে, এটা হলো সবচেয়ে সেফেস্ট। তুমি দাও তোমার অ্যাড্রিনালিন বাড়ছে, ঠিক আছে, তুমি আলফা ব্লক করে দাও, তুমি বিটা ব্লক করে দাও, তখন নর্মাল থাকতেছে, এই ক্ষেত্রে তুমি তাই করো, সমস্যা নাই। তো এটা হলো সবচেয়ে সেফেস্ট, অর্থাৎ আলফা বিটা ব্লকার দুইটাই দিয়ে দাও, অর্থাৎ ফিওক্রোমোসাইটোমা যাদের আছে, তুমি আলফা বিটা ব্লকার দুইটাই দিয়ে দাও, ঠিক আছে, এক্ষেত্রে নর্মাল থাকতেছে, নাহলে না হলে কিছুই না, না হলে তুমি নর অ্যাড্রিনালের ক্ষেত্রে তুমি আলফা ব্লকার ইউজ করতে পারতেছো, সমস্যা নাই, বাট এই ক্ষেত্রে তো তুমি সেটা পারতেছো না, ঠিক আছে। তো এই জিনিসটা মনে রাখবা, ওকে, আশা করি বুঝতে পারছো তোমরা। এরপরে আমাদের নেক্সট ড্রাগ যেটা, সেটা হলো তোমার ডোপামিন। আমাদের যে এন্ডোজেনাস ক্যাটেকোলামাইন, তার মধ্যে একটা ডোপামিন, ঠিক আছে, নর এপিনেফ্রিন, এপিনেফ্রিন আমরা পড়ছি, এখন আমরা ডোপামিন সম্পর্কে কিছু জানবো, ঠিক আছে। তো ডোপামিনের মনে করো যে 5টা রিসেপ্টর আছে, ঠিক আছে, বাট আমাদের মেইনলি 5টা লাগবে না, 5টা রিসেপ্টর আছে, আমাদের মেইনলি 5টা লাগবে না,
আচ্ছা, এগুলোর আমি মানে বইয়ের রেফারেন্স দিয়ে দেবো যে তুমি এই বই থেকে পড়ো। তুমি যদি ডিটেলস আর গ্রেট ডিটেলসে পড়তে চাও, তুমি বইয়ের রেফারেন্স দিয়ে দেবো, তুমি ওইখান থেকে পড়তে পারবে, ঠিক আছে? তো এটা শর্টকাটে আছে, আমি মাইরে দিছি আর কি। দেখো এখানে পাঁচটা পাঁচটা রিসেপ্টর আছে, ঠিক আছে? তো আমাদের মেইনলি লাগবে হলো তোমার D1টা মেইনলি লাগবে। এখন দেখো D1 এর অ্যাকশনটা কি। তো দেখো D1 মেইনলি সব ব্লাড ভেসেলে আছে, তবে সবচেয়ে বেশি আছে কিডনিতে। সবচেয়ে বেশি আসলে তোমার কিডনিতে, এবং এটা আমাদের লাগবে। কিডনিতে বেশি আছে এবং এটার কাজ হলো ভেসেল ডাইলেশন করা। ডাইলেট দ্য রেনাল ব্লাড ভেসেল, অর্থাৎ রেনাল ব্লাড ভেসেল ভেসেল ডাইলেট করতেছে, ঠিক আছে? আর আছে D2টা, যেটা আছে তোমার নার্ভ এন্ডিংস আছে, ঠিক আছে? বাট আমাদের মেইন ফাংশন আমাদের দরকার হলো D1 এর অ্যাকশনটা, ঠিক আছে? D1টা কোথায় আছে? ব্লাড ভেসেল আছে, ডাইলেটস ব্লাড ভেসেল, ব্লাড ভেসেলকে ডাইলেট করতেছে, ভেসেল ডাইলেশন করতেছে। তো ডোপামিনের চেহারাটা একবার দেখে নিতে পারো। দেখো এভাবেই আসে। তারপর দেখো ডোপামিনের রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন হলো কন্টিনিউয়াস আইভি ইনফেকশন, অর্থাৎ কন্টিনিউয়াসলি আইভি তে দিতে হবে, ঠিক আছে? হাফ টাইম হলো 2 মিনিট। আর মেটাবলিজম হয়, আমরা জানি যে তোমার এই ক্যাটেকোলামাইন গুলো মেটাবলিজ হইতেছে ম্যাও এবং সিওএমটি এনজাইমের মাধ্যমে। ওকে। এখন ডোপামিনের যে অ্যাকশন, ডোপামিনের হলো তোমার ডোজ ডিপেন্ডেন্ট অ্যাকশন আছে। কি আছে? ডোজ ডিপেন্ডেন্ট অ্যাকশন আছে। অর্থাৎ তুমি দেখো আমি লেখে D1 β1 এবং α1, অর্থাৎ D1 β1 α1, অর্থাৎ তুমি ডোজ বাড়াইতে থাকলে পরে এরা একটা একটা করে সব রিসেপ্টরকে অ্যাক্টিভেট করতে পারবে, ঠিক আছে? একটা একটু সব রিসেপ্টরকে অ্যাক্টিভেট করতে পারবে, ঠিক আছে? এখন এই জিনিসটা আমরা দেখবো যে তোমার ডোজ ডিপেন্ডেন্ট অ্যাকশনটা কিভাবে প্রডিউস হইতেছে। তো দেখো আমাদের তিনটা ডোজ হলো তোমার লো ডোজ, মিডিয়াম ডোজ এবং হাই ডোজ, ঠিক আছে? তুমি যদি ডোজ কিন্তু এই ডোজ কিন্তু একেবারে ঠাটা, মানে এটা মনে রাখতে হবে, এটা একদম ফিক্সড ডোজ, ঠিক আছে? কত? 2 থেকে 10 মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট। পার কেজি বলতে বডি ওয়েট বুঝাইতেছে, পার মিনিটে আর কি এটা আইভি ইনফিউশন দিতে হবে। 2 থেকে 10 মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট, এটা হলো তোমার মিডিয়াম ডোজ। তো এর মানে যখন তুমি 2 এর কমে আসতেছো, তোমার লো ডোজ 1 থেকে 2 মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট। যখন তুমি 10-এর বেশি যাইতেছো, তখন সেটা হাই ডোজ, অর্থাৎ 10 মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট, সেটা তখন হাই ডোজ, ঠিক আছে? তো আমরা যদি মিডিয়াম ডোজটা মনে থাকি, তো দুটো আমরা মনে রাখতে পারবো। তো দেখো লো ডোজে কি হইতেছে মূলত, যখন তুমি লো ডোজে ডোপামিন দিচ্ছ, অর্থাৎ 1 থেকে 2 মাইক্রোগ্রামের ডোপামিন তুমি দিচ্ছ আইভি ইনফিউশনে, তখন তোমার D1 যে রিসেপ্টরটা আছে কোথায় আছে? কিডনিতে। ভেসো ডাইলেশন যে করতেছে, কিডনি ব্লাড ভেসেল আছে, রেনাল ব্লাড ভেসেল আছে, সেখানে তোমার ভেসো ডাইলেশন করতেছে সেই D1 রিসেপ্টরটা, ঠিক আছে? তো সেই D1 রিসেপ্টরটা তোমার অ্যাক্টিভেটেড হয়ে যাবে। তো D1 রিসেপ্টরটা তোমার অ্যাক্টিভেটেড হয়ে রেনাল ভেসো ডাইলেশন করবে। রেনাল ভেসো ডাইলেট করলে পরে তোমার রেনাল ইনক্রিজ রেনাল ব্লাড ফ্লো, অর্থাৎ রেনাল ব্লাড ফ্লো বেড়ে যাবে, জিএফআর বাড়বে, এবং ইমপ্রুভমেন্ট অফ রেনাল ফাংশন, এবং রেনাল ফাংশনের ইমপ্রুভমেন্ট ঘটতেছে, অর্থাৎ জিএফআর বাড়ার মাধ্যমে। তো এটা আমরা কোথায় ইউজ করতে, অর্থাৎ যাদের অ্যাকিউট রেনাল ফেইলিওর আছে, যাদের অ্যাকিউট রেনাল ফেলিওর আছে, আমরা তাদের ক্ষেত্রে এটা ইউজ করতে পারি। অ্যাকিউট রেনাল ফেলিওরে আমরা এই লো ডোজ অফ ডোপামিন ইউজ করতে পারি। D1 রিসেপ্টরের উপর কাজ করে জিএফআর বাড়াতে সাহায্য করতেছে। দেন দেখো মিডিয়াম ডোজ। মিডিয়াম ডোজটা মূলত β1। এখন মিডিয়াম ডোজ মনে করে যে এখন মিডিয়াম ডোজ দিলে পরে যে জাস্ট শুধু β1 এর উপর কাজ করতেছে এমন না, এটা D1 এর উপরেও কাজ করতেছে, বুঝছো? মানে তুমি তো দুই ডোজ পার করে আসতেছো, মানে D1 এর উপর কাজ করতেছে, β1 এর উপর কাজ করতেছে, ঠিক আছে? আর মনে করো যে β1 ডোপামিন এক্ষেত্রে মনে করো যে আয়নোট্রপিক এফেক্ট প্রডিউস করতেছে, অর্থাৎ হার্টের উপর, অর্থাৎ β1 রিসেপ্টরের উপরে কাজ করতেছে। হার্টে তো আমরা জানি β1 রিসেপ্টর আছে, সেজন্য আয়নোট্রপিক এফেক্ট প্রডিউস করতেছে, ঠিক আছে? আর নর্মালি এটা ইউজ করা হইতেছে মনে করো যে অ্যাকুট রেনাল ফেলারে, সরি অ্যাকুট হার্ট ফেলারে, হ্যাঁ অ্যাকুট হার্ট ফেলারে এটি ইউজ করা হয়, ঠিক আছে? মনে করো যে সিভিয়ার হাইপারটেনশন থাকে, লো কার্ডিয়াক আউটপুট থেকে এটা দিলেও মনে করো যে তোমার বিপিটা ইমপ্রুভ হইতেছে, কার্ডিয়াক আউটপুটটা বাড়তেছে। তবে ডোপামিনটা আমরা লেস প্রেফার, কারণ আমাদের স্পেসিফিক ভাবে শুধু তোমার β1 এর উপর কাজ করার মতো তোমার ডো ভিটামিন আছে, এক্ষেত্রে আমরা ডো ভিটামিনটা ইউজ করতে পারি। জাস্ট শুধু β1 এর উপর কাজ করতেছে, তো এক্ষেত্রে আমরা ডো ভিটামিনটা ইউজ করতে পারি, এজন্য ডোপামিনটা লেস প্রেফার, ঠিক আছে? দেন আমরা আসো হাইডোজ। হাইডোজের ক্ষেত্রে কি হইতেছে? হাইডোজের ক্ষেত্রে α1 স্টিমুলেটেড হইতেছে। কি হইতেছে? α1 কি স্টিমুলেট করতেছে। α1 কি করে? বিটা ভেসো কনস্ট্রিকশন করে তোমার বিপি বাড়াইতেছে। তো এটা আমরা কোথায় ইউজ করতে পারি? শক উইথ অলিগিউরিয়া, এই জিনিসটা মনে রাখবা, শক উইথ অলিগিউরিয়া। কোথায়? শক উইথ অলিগিউরিয়া। অলিগিউরিয়া মানে কি? ঠিক আছে, অলিগিউরিয়া মানে কি? তোমার ইউরিন প্রডিউস হইতেছে না, তো এই ক্ষেত্রে আমরা যদি তোমার এই আসলে হাইডোজ ইউজ করি, তো আমরা জানি তোমার হাইডোজ তো তোমার D1 এর উপরে কাজ করতেছে না, তো এই ক্ষেত্রে তো তোমার জিএফআর টা বাড়াইতেছে, তাই না? তো α1 এর উপরে কাজ করতে, অর্থাৎ শক, মানে নর্মালি ধরলে শক যদি হয়, কারো যদি কারো শকের পেশেন্ট হয়, তো তার ক্ষেত্রে মানে অনেক সম্ভাবনা, মানে পসিবিলিটি আছে, তার রেনাল ফেইলিয়ারেরও পসিবিলিটি আছে, ঠিক আছে? এর জন্য শক উইথ অলিগোরা, এক্ষেত্রে আমরা তোমার হাই ডোজ অফ ডোপামিন ইউজ করতে পারি। শক বলতে তোমার কার্ডিওজেনিক শক, সেপ্টিক শক এবং নিউরোজেনিক শক, এগুলো শকের ক্ষেত্রে আমরা নর্মালি ইউজ করতে পারি। কিন্তু
নট ইউজিং অ্যানাফাইলেকটিক শক, আমরা অ্যানাফাইলেকটিক শক ইউজ করতে পারবো না, কারণ আমাদের তো কোনো বিটা টুর অ্যাক্টিভিটি নাই। তো আমরা জানি বিটা টু তো তোমার বঙ্ক ডাইলেশন করতেছিল, যেটা অ্যানাফাইলেকটিক আমরা দেখছি বঙ্ক কনস্ট্রিকশন প্রডিউস করতেছিল। তো আমরা এই কারণে আমরা তোমার হাই ডোজ অফ ডোপামিন তোমার এই অ্যানাফাইলেক্সির ক্ষেত্রে ইউজ করবো না। তো মোটামুটি আমাদের যে এন্ডোজেনাস যে তোমার ড্রাগ গুলা ছিল, অর্থাৎ তোমার এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, ডোপামিন, এগুলো আমরা বললাম, মানে গ্রেট ডিটেলসে কিন্তু বলছি, খালি ডিটেলস না, অনেক ডিটেলস আমি দেখাইছি। ঠিক আছে, এখন আমরা তো কিছু সিনথেটিক ক্যাটাকোলামাইনও ছিল না, ওই সিনথেটিক ক্যাটাকোলামাইন গুলো একটু জাস্ট দেখাবো, আমি জাস্ট কয়েকটা ড্রাগস দেখাবো, অর্থাৎ ডো ভিটামিন দেখাবো, আর হলো আইসোপ্রিনাল দেখাবো, অর্থাৎ আরো হয়তো দুই একটা আছে, তোমরা যেখান থেকে আমরা বই আরো আছে ওইখান থেকে তোমরা দেখে নিবা। নর্মালি এগুলো খুব কম ইউজ হয়, বাট তোমরা এখান থেকে তাও চাইলে পড়ে নিতে পারো, তো পড়বা। ঠিক আছে, তো দেখো এখানে একটা জিনিস ছিল, তোমার ড্রাগের নামে যদি ডোপা থাকে, তো মানে আর কি মনে রাখার স্বার্থে, ড্রাগের নামে যদি ডোপা থাকে সেটা ডি1 কি স্টিমুলেট করবে, এবং যদি ডোপা না থাকে তো সেটা ডি1 কি স্টিমুলেট করবে না। ঠিক আছে, এখন ডোপা বলতে যেমন ধরো ফেনল ডোপা, এখানে ডোপা আছে, এটা অনলি ডি1 কি স্টিমুলেট করতেছে। ঠিক আছে, অনলি ডি1 কি স্টিমুলেট করতেছে। তারপরে দেখো ডোপেক্সামিন ডোপা আছে, ডোপা শব্দটা আছে, তো এটাও ডি1 কে স্টিমুলেট করতেছে। আবার সাথে সাথে বিটা 1 এবং বিটা 2 দুইটাকে স্টিমুলেট করতেছে। দেন আছে আবার ডো ভিটামিন, এটা জাস্ট বিটা 1 স্টিমুলেট করতেছে, ডো ভিটামিন যেটা জাস্ট বিটা 1 কি স্টিমুলেট করতেছে। ঠিক আছে, তো আমি জাস্ট দুইটা ট্র্যাক দেখাবো। একটা দেখো তোমার ডো ভিটামিন, তো ডো ভিটামিনটা কি করতেছে, তো আমরা তো বললাম জাস্ট বিটা 1 কি স্টিমুলেট করতেছে, মানে হার্টের সাথে রিলেটেড আছে, স্পেসিফিক বিটা 1 এগনিস্ট, স্পেসিফিক বিটা 1 এগনিস্ট। ঠিক আছে, স্পেসিফিক স্পেসিফিক বিটা 1 এগনিস্ট। ঠিক আছে, নেগলিজিবল এফেক্ট অন ব্লাড ভেসেল আছে, বাট ওটা আমরা নেগলেক্ট করতে পারি, সমস্যা নেই। তো মেইনলি মনে রাখবে এটা বিটা 1 অ্যাগনিস্ট এবং এটা হার্টে এফেক্ট করতেছে। ঠিক আছে, তো এটা আমরা একটু আগে বললাম যে অ্যাকিউট হার্ট ফেলিয়ার আমরা ইউজ করতে পারি, যে তোমার এই ডোপামিনের সাথে যেটা দেখাইলাম, মিডিয়াম ডোজ, অর্থাৎ 2 থেকে তোমার 10 বা 8 মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট আইভি। ঠিক আছে, এবং আরেকটা কথা, এটা তোমার ড্রাগ স্ট্রেস ইকোতে এটা ইউজ করা হয়। তো স্ট্রেস ইকোটা কি, স্ট্রেস ইকোটা দেখো তোমার, আমরা মূলত স্ট্রেস ইকোটা হৃৎপিণ্ড, অর্থাৎ তোমার সরি হার্ট, মানে হার্টের আর কি হার্ট মাসেল গুলো ঠিক মতন কাজ করতেছে না, এই জন্য একটা ই করা হয় স্ট্রেস, যাকে বলা হয় স্ট্রেস ইকোকার্ডিওগ্রাফি। এই ক্ষেত্রে একটা ডোপামিনটা দেওয়া হয়, যাতে কন্ট্যাক্ট করতেছে এটা বোঝা যায় কিনা, হার্টের মাসেল গুলো ঠিকভাবে কাজ করতেছে কিনা, এই জিনিসটা ভালোভাবে বোঝার জন্য স্ট্রেস ইকোকার্ডিওগ্রাফি করা হয়। ঠিক আছে, এখানে আমি দেশি মোটামুটি যা ইনফরমেশন লাগবে জাস্ট একবার রিডিং দিবা, স্ট্রেস ইকো কি, কেন করা হয়, কিভাবে স্ট্রেস আনা হয়, এই যে ইনজেকশনের মাধ্যমে ডো ভিটামিন দিয়ে, বা এক্সারসাইজ করলে পরে তোমার হার্ট বেশি পাম্প করতেছে, ওই ক্ষেত্রেও করা যায়। ঠিক আছে, দুই পদ্ধতিতে করা যায়, কারো যদি এক্সারসাইজে অসুবিধা থাকে তো সেই ক্ষেত্রে তুমি ডো ভিটামিন দিতে পারো। এবং এখানে থেরাপিউটিক ইউজ লেখা আছে। ঠিক আছে, এখানে এটার ইউজ লেখা আছে, রিডিং দিবা জাস্ট। ঠিক আছে, আর এই বইয়ের রেফারেন্স হলো তোমার গোল্ড ম্যান অ্যান্ড গিলম্যান, একটা বই আছে, ওই বইতে পাবা। দেন দেখো আইসোপ্রিনালিন, তো এটা আমরা শুরুতে দেখাইছিলাম, মনে আছে ওই যে একটা গ্রাফের মধ্যে। তো এখানে দেখাইছিলাম মেইনলি বিটা 1 এবং বিটা 2 রিসেপ্টরকে অ্যাক্টিভেট করতেছে। তো এই ক্ষেত্রে আমরা মনে করি যে যেহেতু বিটা 2 মানে হার্টে তো ইউজ করতে পারতেছি, বিটা 1 যেহেতু আছে, এবং ব্র্যাডিকার্ডিয়া এবং অ্যাস্থমা এই জায়গায় আমরা ইউজ করতে পারতেছি। ঠিক আছে, ব্র্যাডিকার্ডিয়া এবং অ্যাস্থমাতে আমরা ইউজ করতে পারতেছি, এবং এগুলো আমরা অ্যাস্থমাতে, এই যে আইসোপ্রিনালিনের যে ড্রাগ, এগুলো আমরা অ্যাস্থমাতে আরো ডিটেলসে জানতে পারবো। ঠিক আছে, এই যে এটার থেরাপিউটিক ইউজ দেওয়া আছে। ঠিক আছে, তোমরা একটু পড়বা। এখন আইসোপ্রানিল, হ্যাঁ হ্যাঁ, একটা কথা বলে দিই, এই জায়গায় আমি বিটা 1 তো বলছি যে এই জায়গায় বিটা 1 হার্টে ইউজ করতে পারতেছি, কিন্তু সবসময় না, আইসোপ্রানিলটা আমরা সবসময় ইউজ করতেছি না, আমরা করতেছি হলো তোমার হাইপারটেনশন ইমার্জেন্সিতে, যখন হাইপারটেনসিভ ইমার্জেন্সি হবে। হাইপারটেনশনের মধ্যে অনেক ক্যাটাগরি আছে, হাইপারটেনসিভ এর একটা চার্ট আছে, চার্টের মধ্যে আর কি লেখা আছে যে কত বিপি কত হইলে কোনটা আছে। তো হাইপারটেনশন আর্জেন্সি আছে, ইমার্জেন্সি আছে। তো তো মনে করে যে ইমার্জেন্সিতে হাইপার টেনশন, অর্থাৎ ইমার্জেন্সিতেই আমরা এই আইসোপ্রিনালিনটা ইউজ করব। ঠিক আছে, আমি মার্ক করে রাখছি। ঠিক আছে, তখন আমরা এই আইসোপ্রিনালিনটা ইউজ করবো। ঠিক আছে, তাও একবার তোমরা এটা রিডিং দিবা। ঠিক আছে, আর এখানে একটা মনে করো যে শর্ট আকারে শখটা দেওয়া আছে, এগুলা জাস্ট একবার দেখবা, পিডিএফ টেলিগ্রাম চ্যানেল আমি দিয়ে দেবো, তোমরা আর কি নামায়া দেখে নিও। ঠিক আছে, মোটামুটি আমি সবকিছুই আর কি যতটুকু ইনফরমেশন লাগবে আমি মোটামুটি সবই দিয়ে দিছি। ঠিক আছে, এই পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলে পাওয়া যাবা। এখন আমি একটু মনে করো যে একটু কোরিলেট করি। কোরিলেট বলতে তোমাদের প্রথমত তোমাদের যাই হলো ফেভারিট যেটা,
অর্থাৎ তোমাদের প্রাণপ্রিয় গাইডে যাই। দেখো গাইডে যদি আমি যাই, আমি একটু জাস্ট বলে দিই মানে কিভাবে জিনিসগুলো দেখবা ধরবা, ঠিক আছে? উম, তো দেখো এই যে অ্যাড্রিনালিক ড্রাগ আমি কি কি দেখাচ্ছি তাই দেখো। এই জিনিসগুলো আমি শুরুতেই দেখাইছি। দেন এই ডাইরেক্ট ইনডাইরেক্ট সিলেক্টিভ নন সিলেক্টিভ এটা আমি ওই আমার ওই পিডিএফ এর সাথে আমি অ্যাড করে এটা দেখাইছি, ঠিক আছে? ইনডাইরেক্ট এবং মিক্স ডাইরেক্ট এটা আমার নেক্সট ভিডিওতে আসবে, ঠিক আছে? দেন দেখো অ্যাড্রিনালিনের এই অ্যাকশন অ্যাকশন দেখো তুমি। আর এই যে আপটেক, আচ্ছা আপটেক 1 2 এগুলা কিন্তু মনে করো যে আমার ভিডিও 2-তে আমি এসব আলোচনা করছি। মেনলি আপটেক 1টা আলোচনা করছি, 2তে হয়তো মেনলি আলোচনা, বাট এই জায়গায় একবার তোমরা যদি রিডিং দিতে পারো তাহলে বুঝতে পারবা, ঠিক আছে? অত প্যারা নাই। আর এই জায়গায় দেখো মেটাবলিক এফেক্টস অফ অ্যাড্রিনালিন এটাও দেখাই দিছি আমি, ঠিক আছে? দেন এগুলা রিডিং দিবা। তো এই যে সিবিএস এফেক্ট অফ অ্যাড্রিনালিন, অ্যাড্রিনালিন সিবিএস এ কি এফেক্ট করতেছে, এই জিনিসগুলো কিন্তু আমার দেখানো হয়েছে। যেন ব্লাড ভেসেলে তোমরা এগুলো পড়লেই মনে করতে বুঝতে পারবা, ঠিক আছে? দেন এই যে তোমার বাই ফিজিক্স রুল এটা আমি দেখাই দিছি। মানে সিবিএস এ তোমার নর অ্যাড্রিনালিন কি এফেক্ট এটাও দেখাই দিছি। আইসোপ্রিনালিন এটাও হয়েছে, এগুলো আলোচনা হয়েছে। আইসোপ্রিনালিন মানে আমি আলোচনা করছি যেভাবে মোটামুটি ওইরকমই আর কি আছে, মানে তোমার এফেক্ট কি প্রডিউস করতেছে তোমার এই রিসেপ্টর ভিত্তিক তো বিটা 1 আলফা 1 আলফা বিটা 2 এগুলার মানে রিসেপ্টর ভিত্তিক তো এফেক্ট প্রডিউস করতেছে। তুমি রিসেপ্টর গুলো ভালোভাবে অ্যাকশন কিভাবে করতেছে এই জিনিসগুলো বুঝতে পারলে এগুলার যে ড্রাগের এফেক্ট এগুলো তুমি ইজিলি বুঝতে পারবে, ঠিক আছে? আহ, এই এই যে শখটা এই শখটা কিন্তু আমি মানে আমি যেটা আঁকাইছি না ওটা দেখবা, ওটা দেখে পড়বা, ঠিক আছে? এটা দেখে তোমার মাথা হাওলা ঘাওলাই যাবে, ঠিক আছে? এটা দেখে পরে মানে আগা মতো বুঝতে পারো ওটা মানে খুব, এটা খুব কমপ্লেক্স হয়ে যায় ওই জিনিসটা। মানে আমি দেখাই দিই ওই এই যে এই জিনিসটা মনে করো যে মোটামুটি সিম্পলে আছে, ওটা দেখতে পেলে জিনিসটা কমপ্লেক্স হয়ে যাবে, ঠিক আছে? তো এটা দেখা পড়লেই হয়ে যাবে, এত কিছু এত প্যারানার কিছু নেই। ডিফারেন্সটা দেখবা পড়লে পড়তে পারো। আর ইন্ডিকেশন অফ অ্যাড্রিনালিন এটা অনেক লং টাইম আলোচনা করছে, শক মক সবই লেখা আছে। হয়তো গ্লুকোমার আলোচনাগুলো বলা হয় না, বাট দুই একটা এক্সট্রা লেখা আছে, এগুলা তোমরা কি পড়বা বা পরবর্তী আমরা আরো মানে আরো তো টপিক্স আদার্স টপিক আছে ওইসব আলোচনার মধ্যেও আসবে, ঠিক আছে? গ্লুকোমা টপিক্সে বলে গ্লুকোমা সম্পর্কে মানে গ্লুকোমা যখন পড়বো তখন এগুলা আবার আসবে, তখন এগুলা ডিটেলস জানতে পারবো আমরা, ঠিক আছে? এই যে অ্যানাফাইলেক্সিস এটা আমি কিন্তু ডিটেলসে দেখাই দিছি, তোমরা এখান থেকে পড়বা। অ্যানাফাইলেকটিক শক, ঠিক আছে? উম এই যে অ্যাডভার্স এফেক্ট অফ অ্যাড্রিনালিন এটাও দেখেও দেখাই দিছিলাম। আহ ঠিক আছে। এই মায়াড্রাসিস এটা গ্লুকোমা যখন পড়বো আমরা তখন ডিটেলসে দেখবো, ঠিক আছে? দেন এপিনেফ্রিন হ্যাঁ রিভার্সাল বলতে ওই তোমার এই যে বললাম না ওই যে ভেসোমোটর রিভার্সাল অফ ডেল ওইটাই, ঠিক আছে? ভেসোমোটর রিভার্সাল অফ ডেল ওইটাই। এখানে একটা চার্ট চার্ট মার্ক দেওয়া আছে, এগুলা মনে করো যে আচ্ছা আমরা তো এখন নন ক্যাটাকোলামাইন গুলো পড়ি নাই, ঠিক আছে? নন ক্যাটাকোলামাইন আমার একটা লেকচার আছে ওখানে তোমরা পাই যাবে, ঠিক আছে? এখানে এখানে হয়তো নন ক্যাটাকোলামাইন কিছু লেখা আছে। ওকে। দেন দেখো এই যে ডোপামিন, ডোপামিন আমরা ডিটেলসে সবই করছি। এই হলো তোমার সেই কাঙ্ক্ষিত ছক, এটা দেখলেই বুঝতে পারবে এখন। দেন ডোপামিনের ইন্ডিকেশন, অ্যাডভার্স এফেক্ট এটা পড়বা। এই আর কিভাবে কাজ করতেছে মানে ওই রিসেপ্টরের উপরে তুমি দেখতেছো সবই ড্রাগ রিসেপ্টরের উপর যা কাজ করতেছে, রিসেপ্টরের কাজটা কিভাবে হচ্ছে সেটা যদি তুমি বুঝতে পারো তোমার এমনি হয়ে যাবে, ঠিক আছে? আর ডো ভিটামিন অল্পতে দেখালাম, এখান থেকে একবার রিডিং দিতে পারো ডো ভিটামিনটা। এখানে আর কি মানে হ্যাঁ, আমি একটা ছোট নোট ইউজ মানে আর কি অ্যাড করছে যেটা দেখতে পাচ্ছ, এখানে আর কি লেখা আছে যে তোমার ডো ভিটামিন কার্ডিওজেনিক শকে উইথ ডোপামিন, মানে সাথে ডো ভিটামিন দিচ্ছে ডোপামিনও দিচ্ছে, মানে এটা কেন দিচ্ছে এই জিনিসটা আর কি মানে মানে একসাথে দিলে কি হইতেছে ডোপামিন বিপিটা মনে করো যে মেইনলি ঠিক রাখতেছে এবং ডো ভিটামিন মেইনলি কাজ করে বিটা 1 এর উপরে হার্টের উপরে। তো হার্টের কন্ট্রাক্টলি বাড়ে, কার্ডিক আউটপুট বাড়াতে সাহায্য করতেছে, এই জন্য অর্থাৎ কার্ডিওজেনিক শকের ক্ষেত্রে তোমার ডোপামিন ইউজ করা হয়, ঠিক আছে? আর হচ্ছে তোমার ডোপামিন আর ডো ভিটামিনের ডিফারেন্সটা পুরিও। মোটামুটি আমার এই পর্যন্ত আলোচনা করা শেষ, ঠিক আছে? এই পর্যন্ত আলোচনা করা শেষ, বাকি আলোচনা এগুলো হলো তোমার নট নন ক্যাটাকোলামাইন গুলো, অর্থাৎ নন ক্যাটাকোলামাইন আমার আলাদা ভিডিও আসবে, ঠিক আছে? প্যারা নাই। আর আরেকটা কথা হলো এখন তোমরা যদি মনে করো যে দেখো বই দেখো, মেইনলি তো বইয়ের ভিত্তিক, এখন দেখো বইয়ের মধ্যে দেখো অর্থাৎ বইয়ের মধ্যে তোমরা কি পড়বা কিভাবে পড়বা। এই যে তোমার ডাইরেক্ট অ্যাক্টিং, ঠিক আছে? তোমরা এই যে ডাইরেক্ট অ্যাক্টিং
তোমার ডাইরেক্ট অ্যাক্টিন, যে এপিনেফ্রিন এগুলো পড়বা, তোমার রিডিং দিবা, ঠিক আছে? এপিনেফ্রিন, তোমার থেরাপিউটিক ইউজ গুলো পড়বা। এই যে এই চার্ট কিন্তু আমরা ভিডিও ওয়ানে করাইছিলাম, ঠিক আছে? দেন তুমি দেখো নর এপিনেফ্রিন এগুলা পড়বা, রিডিং দিবা, ঠিক আছে? এই বইটা রিডিংটা মজা পাবা, মানে লেখা হচ্ছে কম, পড়তে একটু কম সময় লাগবে এবং পুরো বুঝতে পারবা। দেন তোমার এই যে আইসোপ্রিনালিন রিডিং দিবা, ডোপামিন, ঠিক আছে? এগুলা রিডিং দিবা। ডোপামিন, ফেনল ডোপাম, এগুলা যে ডোভিটামিন, ফেনল ডোপাম আসবে, পরে আসবে, আমি আলোচনা করব। আর কিছু কিছু আছে না, ওই যে বলছিলাম কিছু হয়তো আমি সিনথেটিক ক্যাটাকোলাম কিন্তু দুই একটা আলোচনা করছি, আরো দু চারটা থাকতে পারে, তো ওই জায়গায় এগুলা থাকতে পারে। এই জায়গায় আবার কিছু নন ক্যাটাকোলামাইন আছে, ওটা ভিডিও আমি এখনো বানাই, নন ক্যাটাকোলামাইনের ভিডিও আসতেছে, ঠিক আছে? ইনডাইরেক্ট এখনো যায়নি, তো ইনডাইরেক্ট আমি যাব। তো আরো কিছু জিনিস, অর্থাৎ তোমরা যদি আমার মূলত মনে করো যে যারা আরো গ্রেট ডিটেলস এ পড়তে চাও, তারা মনে করে যে এই বইটা পড়তে পারো, গিলম্যান এন্ড গোল্ডম্যান। এই বই তোমার মনে করো যে আরো অনেক ডিটেলস লেখা আছে, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, এখানে আরো 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 ডিটেলস লেখা আছে, ঠিক আছে? এটা পড়তে পারো। আর আমি তোমাকে যেটা পড়তে বলছিলাম সেটা হলো, যেটা বলছিলাম আর কি, মানে এই জায়গায় সবগুলো থেরাপিউটিক ইউজে দেখবা আর কি লেখা আছে, মানে আমি যেগুলো বই শখ মগ তোমার এই হাবি টাবি সব অ্যারেস্টমেন্ট লেখা আছে। এই জায়গায় ডোপামিনটা আর কি পড়তে বলছিলাম তোমার। ডোপামিনের এই যে এখানে তোমার কিছু রিসেপ্টর আছে, এইগুলো একটু ডিটেলসে পড়তে বলছিলাম, আর এই জায়গায় সবই মোটামুটি লেখা আছে, ঠিক আছে? এই যে এই জায়গায় তোমার ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনটা, লো ডোজ হাই ডোজ, এগুলা মোটামুটি এখানে লেখা আছে থেরাপিউটিক ইউজে, ঠিক আছে? এই এই জিনিসগুলো আর কি পড়বা। ওকে, মোটামুটি জাস্ট ডোপামিনের জিনিসগুলো এখান থেকে আর কি পড়ার জন্য আর কি। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হলো তোমার আচ্ছা, আমরা তো মানে শুরুতে ক্যাটেকোলামিন নন ক্যাটামিন বলছিলাম, তো এটা হলো তোমার ক্যাটেকোল, মানে ক্যাটেকোল রিং যেগুলা বলছিলাম, ক্যাটেকোলামাইন, এন্ডোজেনাস ক্যাটেকোলান বা তুমি সিনথেটিক ক্যাটেকোলামাইন বলো না কেন, তাদের ক্ষেত্রে তুমি এই রিংটা তুমি কমন পাবা, ঠিক আছে? এই রিংটা কমন পাবা। কিন্তু যে এই জন্য এগুলো আমরা এগুলো কখনো ওরালি নিতে পারবো না, নিলেই অর্থাৎ ম্যাও এবং সিএমটি এনজাইম এগুলোকে ডিগ্রেড করে দেবে, অর্থাৎ কোনো অ্যাকশনই আসবে না। কিন্তু দেখো এগুলো তোমার নন ক্যাটেকোলামিন, এগুলো কিন্তু তোমার যে ক্যাটেকোল রিং, বেনজিন রিং আছে, বাট ক্যাটেকোল যে থাকবে, অর্থাৎ দুইটা ওএইচ গ্রুপ থাকবে, এগুলো কিন্তু নাই এখানে। এগুলোকে মূলত নন ক্যাটাকোলামিন, আর কি স্ট্রাকচারটা আমি দেখানোর জন্য এইবার দেখাইলাম, ঠিক আছে? মোটামুটি এগুলাই, ঠিক আছে? এইগুলাই। আপাতত নেক্সট ভিডিওতে আসবে হলো তোমার নন ক্যাটাকোলামাইন সম্পর্কে ডিটেলস আসবে। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।